প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রবিবারের এই 7 দিনে। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি। আর আজকে আমরা কথা বলতে চাই স্থানীয় সরকারের একদম প্রান্তিক পর্যায়ে, যেটা ইউনিয়ন পরিষদের সদস্যদের বিষয় নিয়ে কথা বলতে চাই, যে ইউনিয়ন পরিষদের সদস্যরা কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠা আসলে কিভাবে হতে পারে, সেখানে কোন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। বিভিন্ন পরিসংখ্যানে বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে যে দুইটি বড় প্রতিবন্ধকতা আমরা ইউনিয়ন পরিষদে বা স্থানীয় সরকারে আমরা দেখি, যে একটি সংসদ সদস্যদের এক ধরনের হস্তক্ষেপ থাকে এবং একই সাথে জনপ্রতিনিধিরা আসলে আমলাতন্ত্র দ্বারা শাসিত হন। এরকম বিষয়গুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরিসংখ্যানের মধ্যে দেখেছি এবং যারা এগুলো নিয়ে কাজ করেন, স্থানীয় সরকার প্রশাসন নিয়ে কাজ করেন, তাদের গবেষণার মধ্যে উঠে এসেছে। বর্তমানে যে বাস্তবতা বাংলাদেশে সারা দেশেই সংস্কারের কথা চলছে, রাষ্ট্র মেরামতের কথা চলছে, সেখানে আসলে স্থানীয় সরকারের একদম প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদকে কিভাবে আসলে সংস্কারের মধ্যে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আর এই জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে ভাইসোসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমকে। মোয়াজ্জেম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ। কতটুকু ভালো আছেন এই সময়ে, সেটাও একটা প্রশ্ন। মানে আমি যেখান থেকে প্রশ্নটা শুরু করতে চাই, যে সারা দেশে ইউনিয়ন পরিষদের যে অবস্থা, আমরা জানি যে গণমাধ্যমের সুবাদে যে 5 আগস্ট যে বিপ্লব হয়ে গেছে, তারপরে অনেক জায়গায় মানে একটু স্থবিরতা রয়েছে, অনেক জায়গায় কার্যকরী মানুষকে পাওয়া যাচ্ছে না, জনবল নেই, পালিয়েছে অনেকে। এই বাস্তবতায় আসলে আপনাদের সংগঠন ভাইসস, বাংলাদেশ ইউনিয়ন সংস্থা সদস্য সংস্থা, কিভাবে আপনারা ভাবছেন, আপনাদের ভাবনাটা প্রথমে শুনে নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে নেক্সাস টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা সকলের জন্য রইল শুভকামনা। আপনি যে প্রারম্ভে যে প্রসঙ্গটি এনেছেন, যে আমাদের প্রস্তুতি অথবা আমাদের ভাবনা কি এই স্থবিরতায়, দেখুন, আমাদের এই বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ভাইসস স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও বেশি গণমুখী করার জন্য, সেখানে জনগণের কাঙ্ক্ষিত সেবাকে আরও বেশি ধূরগড়ে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল নিয়ে এবং গবেষণা নিয়ে কাজ করে আসছে। আমরা স্থানীয় পর্যায়ে যেরকম ইউনিয়ন পরিষদকে নিয়ে চিন্তা করি, আমরা জাতীয় পর্যায়েও জাতীয় ইস্যুতেও যেটি জনকল্যাণে অনেক বেশি ভালো ভূমিকা রাখতে পারে, সেই জায়গায়ও আমরা বিভিন্ন সময় সরকারকে বিভিন্ন সুপারিশ দিয়ে আসছি এবং এর একটি সুফল বিভিন্ন সময় এই জাতি সেটি ভোগ করেছে। আজকের যে স্থবিরতা, হ্যাঁ, এটি অত্যন্ত স্বাভাবিক বিষয় যে একটি পরিবর্তন, এবং যেটি হলো একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনটি এসেছে, এই পরিবর্তনের মাধ্যমে মানুষের একদিকে যেরকম স্বপ্ন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সার্বিক কার্যক্রমে স্থবিরতা এসেছে। স্থবিরতা আসার অনেকগুলো কারণ ছিল, কারণ একটি চেইন অফ কমান্ডের মধ্যে ব্যাপক রকমের ব্যত্যয় ঘটেছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদও সেই বিষয়টি তার বাইরে নয়। তারপরও যেটি বিষয় আমরা যেটি সারা দেশব্যাপী যতটুকু খোঁজখবর আমাদের কাছে আছে, যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত ওয়ার্ড সদস্য, তারা কিন্তু তাদের নির্দিষ্ট গ্রাম কেন্দ্রিকই তাদের সীমানাটা নির্ধারিত হয়ে থাকে। সকলের সাথে তাদের ব্যক্তিগত একেবারে সম্পর্ক, সেই সম্পর্ক সূত্রে তারা কিন্তু তাদের প্রত্যেক দিনের যে কার্যক্রম সেটিকে কিন্তু চলমান রাখছেন। মূলত বিষয়টি হলো যে ইউনিয়ন পরিষদের যে সার্বিক যে কার্যক্রম, এখানে কিন্তু চেয়ারম্যানের একটি বিশেষ ভূমিকা রয়েছে এবং চেয়ারম্যান নির্বাচনটা কিন্তু দলীয় প্রতীকে হয়েছিল। সেখানে অবশ্য সকল চেয়ারম্যান দলীয় প্রতীকে নির্বাচিত হয়নি। প্রতীকে হওয়ার পাশাপাশি যেটা হয়েছিল যে 2 বছর আগে যখন নির্বাচনটা হয়, তখন কিন্তু ওই সময় বিএনপি এবং সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। তাতে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীরা, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের কর্মী, তারাই কিন্তু প্রতিনিধিত্ব করেছেন, যার কারণে এক ধরনের শূন্যতাও তৈরি হয়েছে। অনেকেই ঠিকমতো ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না, কাজ করছেন না, পালিয়ে আছে। এই অবস্থায় জনগণের যে কাজগুলো থাকে, সাধারণ মানুষের, বিশেষ করে জন্ম নিবন্ধন, বিভিন্ন সনদ নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদ, সেইগুলো যথেষ্ট ব্যাহত হচ্ছে এরই মধ্যে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছেন যে সনদের জায়গায় আমরা যেটি ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু হয়, সেটি হলো নাগরিক সনদ, ইস্যু হয় জন্ম সনদ, ইস্যু হয় মৃত্যু সনদ। দেখুন, আমরা সবসময় ঘুরে ফিরে এই 3টি শব্দের উপরেই কিন্তু থাকছি।
কিন্তু আসলে সার্বিকভাবে যদি চিন্তা করি, একজন ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেই কাকডাকা ভোর থেকে কিন্তু সামাজিক কর্মকাণ্ড শুরু হয়, এবং এটি যতটুকু হয় অফিসে তার চেয়ে কিন্তু অনেক বেশি হয় মানুষের বাড়ি বাড়িতে গিয়ে। কারণ কিছু কিছু বিষয় থাকে পারিবারিক সমস্যা। আজকে আমরা যদি সার্বিকভাবে দেখি যে গ্রামে নানাবিধ রকমের সমস্যা কিন্তু দিন দিন তৈরি হচ্ছে। আমাদের একসময় যে গ্রামীণ ব্যবস্থা ছিল সেটি হলো যে এক উঠানের উপর দিয়ে মানুষ চলাফেরা করতো। আজকে কিন্তু বিভিন্নভাবে মানুষ বাড়িঘরকে, যেহেতু রাষ্ট্র উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, গ্রামও কিন্তু ব্যাপকভাবে উন্নয়ন ঘটেছে। এখানে দেখা গেছে যে অনেকেরই ব্যক্তিগত রাস্তা কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় অনেক রকমের মানুষ চলাচলের জায়গায় কিন্তু আরেকটি ব্যাঘাত অথবা বাধাও সৃষ্টি হচ্ছে। এই সমস্ত ডিমান্ড নিয়ে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করছে জনগণ কিন্তু তাদের কাছে যাচ্ছেন, এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য কিন্তু স্পটে যাওয়া লাগছে। সেটির জন্য কিন্তু যেখানে ঘটনা ঠিক সেখানে যাওয়া লাগছে এবং সরজমিনে দেখে সেই সমস্যাটাকে সমাধান করা লাগছে। আপনি যেটি বলেছেন যে এই জায়গায় যে শূন্যতা এবং একদলীয় নির্বাচন, দেখুন নির্বাচন এর আগের নির্বাচনটাও প্রতীকে হয়েছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচনে ব্যাপক সংখ্যক বিএনপির মনোনীত প্রার্থীরাও বিজয়ী হয়েছিলেন। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, কিন্তু এই নির্বাচনে কিন্তু একটি বিষয় ব্যাপকভাবে ছিল, সেটি হলো যে বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী তাদের সংখ্যাও কিন্তু একটা বিশাল সংখ্যা। তো সেই জায়গায় যেটি হয়েছে যে দেখেন, একজন চেয়ারম্যান স্বাভাবিকভাবেই যিনি প্রতীক পান তার কিন্তু স্থানীয় পর্যায়ে রাজনৈতিক একটা পরিচয় থাকে, সেটা ছোট আকারে, মাঝারি আকারে, যে আকারেই হোক। এই জায়গায় এসে কিন্তু তাদের মধ্যে যেহেতু একটি রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যেহেতু একটি শঙ্কা আশঙ্কা সব কিছু মিলিয়ে যে নিজের যে আত্মবল অথবা আত্মবিশ্বাস সব কিছু নিয়েই কিন্তু সার্বিক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। তো এই জায়গাগুলিকে আস্তে আস্তে কিন্তু ফিল আপ হচ্ছে, অনেকে স্টেশনে আসছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় সরকারের যে দপ্তর আছে, স্থানীয় সরকার বিভাগ আছে, ওখান থেকে তাদের কাছেও তথ্য ইতিমধ্যে ডিসি মহোদয়রা প্রেরণ করেছেন। এর আলোকে অবশ্যই সরকার একটি যৌক্তিক এবং জনকল্যাণে জনগণের সেবাকে নিশ্চিত রেখে যেই সিদ্ধান্তটি রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর সেই দিকে তারা আগাবেন। আর আমি যেটি মনে করি যে ইউনিয়ন পরিষদের যে সার্বিক কার্যক্রম, এটি কিন্তু একভাবে যদি চিন্তা করি তাহলে এটা 24 ঘন্টার কার্যক্রমও আপনি ধরতে পারেন। কারণ ইউনিয়ন পরিষদে যারা ইউপি সদস্য অথবা ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করেন, আমি চেয়ারম্যান সহই বলছি, তারা কিন্তু রাত 3টা-4টা নয়, তখনও যদি এরিয়ার ভিতরে কোনো জনপ্রতিনিধিরা তো আসলে জনগণের সাথে উপস্থিত হতে হয়, জনগণের সাথে সবসময় মিশেই কাজ করে। কিন্তু এই যে বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি যে স্থানীয় সরকারের অধীনে যে কাঠামোগুলো আছে সব জায়গাতেই প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু ইউনিয়ন পরিষদে এখনো বহাল রয়েছে। এবং এটা নিয়ে আমাদের একটি রাজনৈতিক দল কথাও তুলেছেন যে এটাকে কেন এখনো করা হচ্ছে না। তো এইটা নিয়ে আপনারা বাইসস কি ভাবছেন? জি, এটি নিয়ে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে যে বিষয়টি বলতে চাই, দেখুন যে স্থানীয় সরকারের যে অংশগুলি, সেখানে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাকে ইতিমধ্যে যারা স্ব পদে ছিলেন তাদেরকে অপসারণ করেছেন। বিষয়টি হলো যে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যেই ব্যবস্থা, সেই জায়গায় কিন্তু ইউনিয়ন পরিষদে আমরা যারা ইউপি সদস্যরা নির্বাচিত, আমরা কিন্তু সবচেয়ে বেশি একেবারে টোটাল যে আমার ভোটার অথবা আমার এরিয়ার যে জনগণ, তাদের সাথে কিন্তু আমার প্রাত্যহিক সাক্ষাৎ হচ্ছে, তাদের সাথে কিন্তু আমার সার্বক্ষণিক উঠা বসা হচ্ছে, এবং ডিমান্ড, জনগণের ডিমান্ডের কিন্তু বড় একটা অংশই সরাসরি সর্বপ্রথম ইউপি সদস্যের কাছে আসছে। উনি সেটিকে যদি সমাধানের জায়গায় নিতে পারেন এবং চাহিদা যদি উনি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু এটি আর পরিষদ পর্যন্ত যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ইউপি সদস্যরা এখানে নির্বাচিত, এবং ইউপি সদস্যরা কিভাবে নির্বাচিত বিষয়টির দিকে একটু আসুন। যে ইউপি সদস্যরা যখন প্রথম নির্বাচনে প্রার্থী হয়, এটি কিন্তু সাধারণত ইউপি সদস্যের বাড়িতে একটি উঠান বৈঠকের মাধ্যমে এই প্রস্তাবনাগুলো আসে। সেইখানে সকল দলের মতের মানুষরাই উপস্থিত থাকে, এবং মনোনয়নপত্র জমার জায়গায় যদি যান, দেখবেন যে এখানে হয়তো প্রার্থী এক মনে হয়তো একটা রাজনৈতিক আদর্শ উনি লালন করেন, কিন্তু ওনার প্রস্তাবকারী ভিন্ন আরেকটি দলের, ওনার সমর্থনকারী আরও একটা দলের, সবকিছু মিলে কিন্তু এইখানে সকলের অংশগ্রহণের মাধ্যমে একেবারে কমপ্লিটলি সামাজিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই নির্বাচনটা হয়।
এই চেয়ারম্যান নির্বাচনে যদি আসেন তাহলে আমি যেটি বলবো যে আপনি যদি নির্বাচনের বিভিন্ন আপনি যদি ইগুলি দেখেন, পরিসংখ্যান দেখেন, তাহলে আমি গত নির্বাচনটাকে নিয়ে যদি বলি, বাংলাদেশে যতগুলি স্থায়ী নির্বাচন হয় সেটি আপনার স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ। আমরা নির্বাচন প্রক্রিয়ার চাইতে আমরা আসলে জোর দিতে চাই সংস্কারের বিষয়গুলোতে, যে এখন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ করে ইউনিয়ন পরিষদকে যদি আমরা আরও শক্তিশালী হিসেবে দেখতে চাই, কারণ এখানে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এবং জনগণের সাথে জবাবদিহিতার একটা বিষয় কিন্তু তৈরি হওয়ার সুযোগ আছে, রাজনৈতিকভাবেও সেই সুযোগটা আমরা নিতে পারি কিনা সেই প্রসঙ্গে কথা বলতে চাই। কিন্তু আপনার সাথে কথা বলার আগে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রহমান, আমরা তার সাথে একটু কথা বলে আসি। আব্দুর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি জানিয়ে আপনার পুরো পরিচয়টা দিয়ে আপনি যে মানে আপনারা বর্তমান বাস্তবতায় কি ধরনের কাজ করছেন সেটি আমাদেরকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নেক্সাস টেলিভিশন, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের অগণিত শ্রোতাগণকে। আমি আসলে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার। আসলে এই মুয়াজ্জিম ভাই যে কথাগুলো বলতেছিল, এগুলো আমরা মেম্বার হয়েছি সাধারণ জনগণের ভোটে, যে এখানে একটি মেম্বার আসলে কি কোনো দলীয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এদের আসলে একক ভোটে কোনো মেম্বার নির্বাচিত হওয়া সম্ভব না। আমরা যদি কোনো দল করে থাকি বা কোনো মেম্বার যদি দল করে থাকে, এটা পাবলিকের সামনে আমরা বলতে পারি না আমরা এই দলের, এই প্রভাবটা বললে আমাদের ভোট নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সম্পর্কটা হলো মানুষের ঘরে ঘরে। আমরা তৃণমূলে মানুষ সরকারের দেওয়ার প্রত্যেকটি জনগণের জন্য যে দায়িত্ব অর্পণ করা হয়, আমরা সেটা ঘরে ঘরে দায়িত্ব দেওয়ার চেষ্টা করি। আব্দুর রহমান, এইখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়েও যারা আপনারা সদস্য আছেন, চেয়ারম্যান আছেন, তাদের জবাবদিহিতা এবং সুশাসন নিয়ে জনমনে বেশ কিছু কথা রয়েছে, বিভিন্নভাবে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এটা কেন ঘটে এবং কেন আপনারা আসলে কার্যকরীভাবে কাজ করতে পারেন না? আসলে হয়তোবা অনেক জায়গায় বিভিন্ন দলীয় চেয়ারম্যান থাকলে হয়তোবা অনেক প্রভাব ওরা খাটায়। আর এর আগে যে সরকার চলমান ছিল সেটা অনেকটাই আমাদের আমলাতান্ত্রিক হয়ে গেছিল মনে হয়। সেখানে মানে আমরা জনপ্রতিনিধিরা এই বিভিন্ন অফিসে গেলেও সে ততটা মূল্যায়ন পাইতাম না, গুরুত্ব কম দিত। হ্যাঁ, তো ওরা ছিল যে বিভিন্ন নেতার চাটুবাজ। জি, আমি মনে হয় আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাইফুল মুয়াজ্জিম। আপনার কাছে এখানেই আসতে চাই যে দুটো প্রসঙ্গ কিন্তু বলেছেন, যে আমলাতন্ত্র এবং বিভিন্নভাবে হস্তক্ষেপের শিকার এবং মূল্যায়ন না পাওয়া, এই যে সংকট, এই সংকট থেকে তো বাইসস কথা বলতে চান আপনারা। এই সংকট থেকে আসলে উত্তরণের উপায় কি? এটি উত্তরণের উপায় বের করতে হবে, এটি উত্তরণও ঘটাতে হবে। মূল বিষয়টি হলো যে আজকে দেখুন যে সারা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। সে জায়গায় একজন ইউপি সদস্যের কাছে কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকে। আপনি দেখুন যে পারিবারিক যে সমস্যা, সেখান থেকে শুরু করে তার কখনো কখনো চিকিৎসা, কখনো কখনো ছেলে মেয়েকে সঠিক পথে ধরে রাখা, এই জায়গায় বাল্যবিবাহকে নিরুৎসাহিত করা, এখানে আপনার বিভিন্ন রকমের যে অসঙ্গতি, যেটি আমরা সামাজিক অপরাধ হিসাবে নিতে পারি, সেটি হলো যে ইপটিজিং, তারপরে মাদক, এই বিষয়গুলিতে কাজ করতে গিয়ে কিন্তু একজন ইউপি সদস্য অবশ্যই তার যে টায়ার আছে, প্রশাসনিক যে টায়ারগুলো, সেখান থেকে একটি সাপোর্ট কিন্তু প্রয়োজন হয়। দুর্ভাগ্যক্রমে এটি কিন্তু প্রত্যাশিতভাবে পাওয়া যায় না। দুর্ভাগ্য কেন? সিস্টেমের সমস্যা। কারণ আমাদের মূল বিষয় ভাগ্য দিয়ে তো আপনি এটা বলতে পারেন না। না, এটি একটি কল্যাণকর রাষ্ট্রের আসলে শর্ত কি?
কল্যাণকর রাষ্ট্রের শর্ত হলো যে স্ব জায়গায় যে দায়িত্বটি পালন করবে তার পাশে যারা থাকবে আরেকটি অর্গান কিন্তু আরেকটি অর্গানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এখানে কারো যদি অনীহা থাকে অথবা এটার প্রতি যদি অবজ্ঞা থাকে, রাজনৈতিক হস্তক্ষেপ তো বরাবরের মতো একটি ছিল এবং আমরা আগামী দিনে সেটি কতটুকু মুক্ত হয় সেই বিষয়ের উপরে হয়তো জাতির অনেক বেশি ভালো মন্দ নির্ভর করছে। তো আমি যেটি বলতে চাই যে সম্মানিত সহকর্মী যেটি বলেছেন অথবা আপনার প্রশ্নের সূত্র ধরে যেটি বলতে চাই যে এই জায়গায় আমরা যেটি চাই যে একটি গণমুখী এবং কল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গড়ে উঠুক, শক্তিশালী একটি ইউনিয়ন পরিষদ গড়ে উঠুক, যার মাধ্যমে ওই ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ডের যেই এরিয়ার জনগণ আছে তাদেরকে যেন একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে যায়, সমাজটাকে যেন একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা যায়। সর্বোপরি এই ওয়ার্ড ব্যবস্থা এবং ইউনিয়ন ব্যবস্থার মাধ্যমেই কিন্তু একটি সমৃদ্ধ বাংলাদেশ অথবা সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য আসলে এই যে সদস্যরা, ইউনিয়ন পরিষদের সদস্যরা ঠিক কিভাবে ভূমিকা পালন করতে পারে? কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরও দক্ষতার ঘাটতি কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের জরিপের মধ্যে দিয়ে কিন্তু এটা উঠে এসেছে। আপনি যেটি বলেছেন, হ্যাঁ, দক্ষতার ঘাটতি তো থাকবে, কারণ এখানে একজন ইউনিয়ন পরিষদ তার যে 47 ধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ আইনের 47 ধারা অনুযায়ী 39টা কাজ সম্পাদন করার দায়িত্ব কিন্তু সরকার কর্তৃক এখানে প্রদত্ত। মূল বিষয় হলো যে 39টি কাজ করতে গিয়ে তার যেই জানাশোনার বিষয় এবং 39টা কাজ করতে গিয়ে এর মধ্যে আপনার 11 নং ক্রমিকে যেই বিষয়টি আছে সেটি হলো অপরাধ নির্মূল করা, জনশৃঙ্খলা ধরে রাখা। সেই জায়গায় কিন্তু আমরা যে কাজটি করতে হয়, দেখেন ভিকটিম ভার্সেস যখন থাকে আপনার অপরাধী, সেই জায়গায় একজন ইউপি সদস্য কিন্তু তার একেবারে চোখের সামনে দাঁড়িয়ে তার একেবারে সন্নিকটে থেকে কিন্তু এই বিচার আচারগুলি করে। ইউনিয়ন পরিষদ কিন্তু গ্রাম আদালত পরিচালনা করে। আজকে যেই অনুপস্থিতি অথবা আজকের যেই বেকুয়াম তৈরি হয়েছে, এই জায়গায় কিন্তু এই বিষয়টাকে একেবারে চিন্তার বাইরে রাখা ঠিক হবে না যে একজন ইউপি সদস্য যারা এবারে নির্বাচিত তাদের কিন্তু 2.5 বছর কাজকর্ম তাদের পরিচালনা হয়েছে, যারা একাধিকবার নির্বাচিত হয়েছে তাদের কিন্তু অনেক বেশি কাজ করার একটি অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু অসন্তুষ্টির বিষয়টা আসবে। আপনি দেখবেন যে কোনো আদালতেই কোনো দিন কোনো রায়ে উভয় পক্ষ সন্তুষ্ট হয় না, কিন্তু আমরা যারা বিচার আচারটা করি এখানে যারা অসন্তুষ্ট হয়, সেই অসন্তুষ্ট যদি অপরাধী পক্ষ হয় তাহলে এটি কিন্তু যারা এই বিচারটা করেন তাদের জন্য এটা কিন্তু একটি স্বাভাবিক থ্রেট হিসাবে কিন্তু কাজ করে তার মধ্যে। আজকে যারা অনুপস্থিত এখানে কিন্তু ওই যে আমি এই বিষয়টাকে যেহেতু গ্রাম আদালত পরিচালনা করছে, আমি বিষয়টা দর্শকের অবশ্যই একটু গভীরভাবে চিন্তা করার জন্য বলছি। গ্রাম আদালত পরিচালনা মানে কি? গ্রামে সৃষ্ট সকল রকমের অপরাধ যেগুলি আদালত পর্যন্ত না যাচ্ছে অথবা যেগুলি আমরা আদালত পর্যন্ত যেতে দিচ্ছি না, সেটি অধিকতর ভালোর জন্য আমরা নিজেদের মধ্যে রেখে যেই কাজগুলি আমরা সমাধান করতে চাচ্ছি, এখানে কিন্তু কখনো কখনো কোনো পক্ষ কিন্তু অসন্তুষ্ট হচ্ছে এবং আমাদেরকে কখনো কখনো হুমকির মধ্যে রাখছে। এবং এটির কিন্তু একটি ব্যাপক রকমের প্রমাণ আপনারা পাবেন একেবারে ন্যাক্কারজনক অথবা দুঃখজনকভাবে যে অনেক জায়গায় ইউপি সদস্য অথবা চেয়ারম্যানরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই জায়গায় কিন্তু তার ব্যক্তিগত অপরাধ সকল ক্ষেত্রে নয়, এখানে কিন্তু সার যে সামাজিক সালিশ বিচার, সেই সালিশ বিচারে যারা বিক্ষুব্ধ অথবা যারা এখানে অসন্তুষ্টের জায়গায় যারা থাকে, এটি কিন্তু একজন ইউপি সদস্য শুধু নিজেকে নিয়ে করে না, সমাজে আরো সচেতন অনেকজনকেই নিয়ে করে। কিন্তু মূল বিষয়টা হলো যে এর যে নেগেটিভ যে প্রভাবটা সেটি কিন্তু নির্বাচিত ব্যক্তি হিসেবে তার কাছেই যায়, অন্য মানুষগুলি কিন্তু দায়বদ্ধ না, সে কিন্তু নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার সুযোগ ধরে কিন্তু তাকে নানা রকমের হেনস্থ করা হয়। এইখানে নিরাপত্তার বিন্দু পরিমাণ কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেই আজকে। সেই কারণে আমি যেটি মনে করি যে আজকের যে অনুপস্থিতি, এই অনুপস্থিতির মধ্যে আমি যেটি বিশ্বাস করি, আমি অনেকের সাথে কথা বলে যেটুকু তথ্য আমার কাছে আছে, 80% মানুষ আজকে স্টেশনে যেতে পারছে না, তার চেয়ারে বসতে পারছে না, কিছু না কিছু এরকম অনাকাঙ্ক্ষিত অথবা অপ্রত্যাশিত হুমকি ধমকির কারণে। রাষ্ট্র কিন্তু আগে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ সে নির্বাচিত প্রতিনিধি। সেই জায়গায় যদি তারপরে যদি সে এখানে উপস্থিত হতে না পারে, তার কৃতকর্মের কারণে যদি উপস্থিত হতে না পারে, তাকে অবশ্যই কারণ দর্শাতে হবে অথবা আমার সেই আইন বিধি মোতাবেক তাকে অপসারণ করা হবে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে। শুধুমাত্র এটি যেন না হয় যে একজন মানুষ অপরাধ করছে, তার অপরাধের সূত্র ধরে সবাইকে আপনি বিচারের আওতায় আনলেন অথবা এটাকে একরকমের গণ সিদ্ধান্তে, এই বিষয়টা আমরা চাচ্ছি না। মব বিচার দেখতে চান না আসলে। যদি কেউ ভুক্তভোগী থাকে এবং তিনি যদি সত্যি অন্যায় করে থাকেন, সেটা তার বিচার আমরা চাই, কিন্তু জনপ্রতিনিধিকে
নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের জি কথা জি আপনারা এরকম বলতে একটি চাচ্ছেন। বিষয় ব্যাপকভাবে বিরাজমান। আমরা আরো আলোচনা করবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি স্থানীয় সরকার, বিশেষ করে ইউনিয়ন পরিষদকে কীভাবে শক্তিশালী করা যায় এবং সুশাসন নিশ্চিত করা যায়। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন শামীম কবির। শামীম কবির, আপনি আপনার পুরো পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন সেটি বলে আপনার কাছে যেটা জানতে চাই যে আপনাদের আসলে সীমাবদ্ধতার কোনো জায়গা আছে কিনা, যে কারণে আপনারা জনগণের কাছে নির্বাচনের সময় যে ধরনের প্রতিশ্রুতি দেন সেটা সবসময় পালন করতে পারেন না বা ব্যর্থ হন, সেই সীমাবদ্ধতার জায়গাগুলো যদি বলেন। আপনার পুরো পরিচয় দিয়ে কথা বলবেন। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ শামীম কবির, বাগাছড়া 8 নম্বর ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর। তো সর্বতেই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠান। আমরা ইউপি সদস্য, জনগণের ভোটের মাধ্যমে আমরা আসলে নির্বাচিত। আমরা আসলে মানুষকে আলাদা একটা ভালোবাসা, সেবা দিয়ে মানুষকে অনেক কিছু আসলে করার ইচ্ছা থাকে। তো অনেক কিছু ইচ্ছা থাকলেও আসলে মেম্বার, আমরা যারা জনপ্রতিনিধি, এরা কিন্তু আসলে মানুষকে সেইভাবে ইচ্ছা থাকলেও সেবা দিতে পারে না। কারণ আমরা তৃণমূল পর্যায়ে মানুষকে যতটুকু আমরা ইচ্ছা খুশি মতো আমরা দিতে চাই, আসলে সেটা কিন্তু আমরা পারি না। কেন পারেন না? আমাদের প্রশ্ন হচ্ছে না পারার কারণগুলো কি? শামীম কবির, না পারার কারণগুলো কি, কেন পারেন না? না পারার কারণগুলো যেমন আমাদের চেয়ারম্যান সাহেবের পদ থেকে আমাদের উপর মহলের যে সব নেতৃবৃন্দ গুলো আছে, আসলে আমরা সকলকে নিয়ে আমাদের চলতে হয়, তাদের ধারাবাহিকতা আমাদেরকে মানতে হয়, তাদের নির্দেশনা আমাদের নিয়ে চলতে হয়। আমরা আসলে ইচ্ছা খুশি করলে আমরা আসলে সবকিছু করতে পারি না। আমরা একটা বাধ্যকতার ভিতরে আমরা বন্দী হয়ে থাকি। তো আমরা আসলে যেভাবে মানুষকে ওয়াদা, যেভাবে মানে আশ্বাস দিয়ে আমরা আসলে নির্বাচিত হয়েছি, যে আমরা ভোট দেন বা আমরা ভোটের মাধ্যমে আসতে পারলে, নির্বাচিত হতে পারলে আপনাদের সুবিধা অসুবিধা, দায় বিদায় সবকিছু আমরা দেখবো আর কি। তো আমরা আসলে সেইভাবে আসলে মানুষকে কিন্তু সেবা দিতে পারি না। জি, ধন্যবাদ শামীম কবির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি যে কথাটি বলছিলেন শামীম কবির, সাইফুল মুআজ্জম, আপনার কাছে আসতে চাই যে এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কি আসলে যে কথাগুলো বিভিন্ন সময় উঠে এসেছে যে আমাদের সংসদ সদস্যদের মানে এক ধরনের কর্তৃত্ববাদী হয়ে ওঠা, আমলাতন্ত্রের জটিলতা, এই বিষয়গুলো এবং এই বিষয়গুলোর অবসান আসলে কিভাবে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরা সেটিকে চিন্তা করি এবং ওটাই আমাদের আসলে মূল চিন্তার বিষয়। আজকে দেখুন যে আমাদের রাষ্ট্র পরিচালনায় যদি আসি, তাহলে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, মাননীয় সংসদ সদস্যরা কিন্তু আইন বিভাগের নির্বাচিত প্রতিনিধি হিসাবে ওনারা সংসদ চালান এবং রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের কল্যাণে যুগোপযোগী আইন প্রণয়ন করেন এবং সেটির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে শাসন বিভাগ। আমরা কিন্তু শাসন বিভাগের নির্বাচিত প্রতিনিধি এবং বিষয়টি হলো যে আমরা এমন এক পর্যায়ের প্রতিনিধি যেখানে জনগণের একেবারে সবচেয়ে সন্নিকটে। আজকে দেখুন যে আমাদের যে প্রত্যাশার বিষয়গুলি, সেই প্রত্যাশার বিষয়গুলি কিন্তু আমরা নতুন করে কিন্তু প্রতিশ্রুতি দেই না। এটা সময়ের বাস্তবতায়, ধারাবাহিকতায় কিন্তু একজন নাগরিক ভালো করে জানে যে ইউপি সদস্য হলো আমার সবচেয়ে বেশি কাছের প্রতিনিধি, অতএব সুখে দুঃখে তাকে আমি সবার আগে পাবো। অতএব আমাদের নির্বাচনটা কিন্তু সবচেয়ে বেশি বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু ভোট প্রয়োগ হয়। সেই জায়গায় যেটি একদিক থেকে বললাম যে একদিক থেকে যেরকম এটা অরাজনৈতিক প্রতীক, অরাজনৈতিক নির্বাচন এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতির নির্বাচন। আজকে দেখুন যে বিভিন্ন রাজনৈতিক দল হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করে নেই, কিন্তু জনগণ কিন্তু অংশগ্রহণ করেছে সর্বোচ্চ।
এবং এটি এমন একটি স্বচ্ছ নির্বাচন যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে একাধিক প্রার্থী না 10 থেকে 15 জন প্রার্থীর উপস্থিতিতে কিন্তু ভোট প্রয়োগ করে ভোটাররা। অতএব এইখানে কিন্তু কোনো রকমের প্রশ্ন নাই। আরেকটি বিষয় হলো যে এখন নির্বাচনটাও কিন্তু হয় ছবিযুক্ত ভোটার তালিকার সূত্র ধরে। তো এই জায়গায় এসে আমরা যখন নির্বাচনে প্রার্থী হই তখন আসলে আমাদের পোস্টারগুলো তো লেখা হয় কি, আমরা লিখি নিঃস্বার্থ সমাজকর্মী, আমরা লিখি গরিবের বন্ধু। তার মানে মূল বিষয়টা হলো যে ইউনিয়ন পরিষদটাই হয়েছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি সাধারণ মানুষের সেবা প্রতিষ্ঠান। সেই জায়গায় একজন ইউপি সদস্য গরিবের বন্ধু বলতে কি, যখন গরিবের বন্ধু বলতে আমাদের কাছে কিন্তু ডাক্তার দেখায়া প্রেসক্রিপশন নিয়ে কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসে যে আমাদেরকে আমি কয়টা ট্যাবলেটের জন্য আমি কষ্ট করতেছি, মেডিসিনের জন্য কষ্ট করতেছি। তো নানাবিধভাবে কিন্তু মানুষের চাহিদা তৈরি হয়। এইগুলি কিন্তু সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দের মাধ্যমে না। আজকে দেখুন যে সরকার কর্তৃক যে বরাদ্দগুলো হয় সেগুলি আসলে কিভাবে বিতরণ হচ্ছে। আমাকে যে 39টি কাজের মাধ্যমে যে আমাকে কর্মকাণ্ড পরিচালনা করার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় আসলে আমি করতে পারছি কয়টা কাজ, অথবা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন, এবং সেইখানে আমার স্বাধীনতা কতটুকু। আজকে দেখেন যে ইউনিয়ন পরিষদ গঠনটা যেভাবে হয়েছে এবং ইউনিয়ন পরিষদ গঠনের মাধ্যমে যাদেরকে এখানে যুক্ত করা হয়েছে তারা আমাদের সাথে কিন্তু জবাবদিহিতার মাধ্যমে কাজ করার কথা। আজকে কিন্তু তারা একরকমের তাদের অধীনস্থ করে ফেলেছে এবং রাজনৈতিক প্রভাবটা ব্যাপকভাবে একজন নির্বাচিত প্রতিনিধি তার কিন্তু রাষ্ট্রের কাছে যেমন জবাবদিহিতার বিষয় রয়ে গেছে, ভোটারের কাছে তার প্রতি মুহূর্তে কিন্তু জবাবদিহিতা রয়ে গেছে। কারণ প্রতিটি কর্মকাণ্ড কিন্তু তার জনপ্রিয়তার যে স্কেল, এটাকে কিন্তু অবশ্যই আপ ডাউন করে। আপনি যদি জবাবদিহিতার কথা বলছেন, রাজনৈতিকভাবে যদি চিন্তা করা হয় যে স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করা যায়, স্থানীয় সরকারের প্রতিনিধি যদি জবাবদিহিতার আওতায় আসে, জনগণের সাথে সবচেয়ে কাছে স্থানীয় সরকার প্রতিনিধিরা রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে সরকারেরও ভাবমূর্তির উন্নতি ঘটে কিনা? অবশ্যই। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের কিন্তু একেবারে বলতে গেলে শিকড়, একটি মানে মজবুত শিকড় অথবা একেবারে পরিপুষ্ট শিকড়ের মাধ্যমে যেমন একটি বৃক্ষ সতেজ থাকে এবং শক্তিশালী থাকে, যে কোনো রকমের ঝড় তুফান মোকাবেলার করার শক্তি যেরকম একটা বৃক্ষের থাকে, স্থানীয় সরকার যদি শক্তিশালী করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরিকল্পনা, জনগণের কল্যাণে যে সমস্ত কর্মসূচি, সেইগুলি জনগণ যেমন একদিক থেকে খুব সহজে সেই সেবাটা পাচ্ছে, জনসন্তুষ্টিও কিন্তু সরকারের কাছে সেইভাবে কিন্তু থাকছে, অথবা এটি ক্রমবর্ধমান বৃদ্ধি হবে। আজকে শুধুমাত্র এই অব্যবস্থাপনার কারণে এবং আমাদেরকে অনেকটা যেটা বলবো যে আমাদেরকে নামমাত্র প্রতিষ্ঠান হিসেবে রাখার কারণে এবং আমাদের জবাবদিহিতা কিভাবে আসবে যেখানে আমার কোনো কাজই নাই, অথবা যেই কাজগুলি আমি করছি সেই কাজগুলি কিন্তু সার্বিকভাবে কিন্তু আমি পরিপূর্ণ করতে পারছি না। আমি যখন সমাজের জন্য একটা বিষয়কে ভালো মনে করতেছি, আমি কিন্তু সবসময় চেষ্টা করতেছি যে সমাজে যারা সচেতন এরকম 5টা মানুষ যেন আমার পাশে থাকে, আমার পাশে তাদেরকে রেখে কিন্তু আমি কাজ করতে চাই। কেন? কিন্তু আমার প্রতি মুহূর্তের যে আমার যে জনপ্রিয়তা সেটি কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমেই সম্ভব। সেই জায়গায় যখন বিভিন্ন রকমের হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ, যখন আমলাতান্ত্রিক হস্তক্ষেপ যখন এই বিষয়গুলিকে বাধাগ্রস্ত করে, তখন কিন্তু একরকমের আমরাই হয়ে যাই অসহায়। যদি আমরা নির্বাচিত প্রতিনিধিরা অসহায়ত্ব ফিল করি, তাহলে আজকে যারা সেই যে গরিব অথবা সেই যে প্রান্তিক মানুষ অথবা সেই যে অসহায় মানুষ অথবা সেই যে সেবা প্রার্থী অথবা সেই যে বিচার প্রার্থী, তাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রত্যাশা আমি মিটাতে পারছি না। সেই আকাঙ্ক্ষার কথা রাষ্ট্রের কাছে আপনারা কতটা তুলে ধরতে পারছেন, সেই প্রশ্নের উত্তরটা নিব, বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি স্থানীয় সরকারের সুশাসন নিশ্চিত এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উপায় নিয়ে। জনাব সাইফুল ইসলাম, আপনি মানে আমরা দর্শককে বলে রাখতে চাই যে আজকে আপনাদের সভাপতি আসার কথা ছিলেন, যানজটের কারণে উনি আসতে পারেন, এই জন্যে আমরা ওনার তরফ থেকে দর্শককে দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে থাকবে। যে প্রশ্নটি আপনি বিরতিতে যাবার সময় আমি করেছিলাম, যে সেই প্রশ্নের উত্তরটি চাই। জি, আপনি বিষয়টি যদি আবার একটু অবতারণা করেন আমার জন্য হয়তো কমপ্লিট উত্তর। আমি বলেছিলাম যে আপনারা
এই যে জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে, জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে রাজনৈতিকভাবে যে আপনারা প্রতিবন্ধকতার শিকার হন, সেখান থেকে মুক্তির জন্যে রাষ্ট্রের কাছে আপনারা বিভিন্ন সময়ে এসেছেন কিনা এবং সেখান থেকে কী ধরনের অবস্থা পেয়েছেন আপনারা? জি, এই প্রস্তাব আমাদের বরাবরের মতোই ছিল এবং এটি শুধু আমাদের বাইসোসের প্রস্তাব না, এটি কিন্তু নাগরিক হিসাবে সকল জনগণের প্রস্তাব। মূল বিষয়টি হলো যে এই জায়গায় সদিচ্ছা কিন্তু একটি বড় বিষয়। এখানে রাজনৈতিক সদিচ্ছায় আসতে হবে এবং রাষ্ট্র সেটিকে নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তার স্বকীয়তা বজায় রেখে কাজ করতে পারে। এখানে আমরা কিন্তু যেহেতু নির্বাচিত প্রতিনিধি, আমরা আমাদের কাজের স্বচ্ছতার জবাবদিহিতা করার জন্য সদা প্রস্তুত, কিন্তু সেই জায়গায় জবাবদিহিতাটাই কিন্তু আজকে আমাদের রাষ্ট্রের অন্যতম একটি কি বলবো যে বেদি হিসাবে কিন্তু দাঁড়িয়েছে। কারণ জবাবদিহিতা ছাড়া কোনো জাতি, কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা কোনোভাবেই একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। সেই জায়গায় আমাদের দেশে এটির ঘাটতি রয়েছে। আজকের যে আকাঙ্ক্ষা, যেটিকে আমি বলবো যে গণ আকাঙ্ক্ষা, এটির মাধ্যমে এবং আগামী দিনের যেই বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা অথবা এই সরকারের কাছে যেই সরকার কর্তৃক যে প্রতিশ্রুতি অথবা জনগণের যে প্রত্যাশা, সেই জায়গায় আমরা যেটি মনে করি যে আগামী দিনগুলিতে শুধু ইউনিয়ন পরিষদ নয়, সংশ্লিষ্ট সকল জায়গায় এমন একটি সংস্কারের মাধ্যমে জবাবদিহিতা সুনিশ্চিত হবে এবং জনগণের কল্যাণে আমরা সকলেই নিবেদিত হতে হবে। পাশাপাশি আমরা যারা সরাসরি নির্বাচিত প্রতিনিধি, তারা অনেক বেশি কাজ করতে চাই, কারণ আমরা এমন একটি জায়গাকে আমরা তৈরি করে দিয়ে যেতে চাই, পরবর্তী প্রজন্মে এসে যারা এই জায়গায় দায়িত্ব পালন করবে তারা যেন সেই সুযোগটি পায় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই সুবিধা এবং সুফলটি ভোগ করতে পারে। সেক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তো আপনারা কিছু সাপোর্ট নিশ্চয়ই আশা করেন এবং বাইসস বিভিন্ন সময় সরকারের সাথেও এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে আসলে কি ধরনের সাপোর্ট আপনাদের প্রয়োজন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য? জি, আপনার মাধ্যমে আমি দর্শকের উদ্দেশ্যে যেটি বলতে চাই, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমাদের মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে নিয়োজিত আছেন মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে ইতিমধ্যে আমরা সেই সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা পেশ করেছি, যেটির মাধ্যমে ইউনিয়ন পরিষদের একটি সংস্কার এবং সেটি অত্যন্ত একটি জনমুখী সংস্কার তৈরি হবে এবং এর মাধ্যমেই আগামী দিনের ইউনিয়ন পরিষদ বিনির্মাণ হবে। প্রধান দাবিগুলো কি রয়েছে আপনাদের? এখানে যে বিষয়গুলি আছে সেটি হলো এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, যে এখানে যেন কোনো রকমের কালো হস্তক্ষেপ না থাকে, সকলের কাজের যেন স্বচ্ছতা থাকে এবং জনগণের, যেহেতু একটি বিশাল জনগোষ্ঠী আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে যারা বাস করছেন, তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের যথার্থ বাজেট এবং সেটির সুষম ব্যবহার, আমাদের যারা দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে একটি মর্যাদা প্রয়োজন, তদনুযায়ী আর্থিক সুবিধাটাও কিন্তু প্রয়োজন। কারণ একজন ইউপি সদস্যের অথবা ইউনিয়ন পরিষদে নির্বাচিত ব্যক্তিদের প্রতিদিন সকালটা শুরু হয় কিন্তু নানাবিধ খরচের মাধ্যমে। এখানে সামাজিক আচার অনুষ্ঠান থাকে, ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে, বিভিন্ন রকমের খেলাধুলা থাকে, পারিবারিক অনুষ্ঠান থাকে, সকল জায়গায় কিন্তু আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং এটি একটি আমাদের দেশে চলমান প্রথা যে আমরা কোথাও অতিথি হলে পরে আমার সম্মান অনুযায়ী কিন্তু আমি ওখানে কিছুটা সহযোগিতা করতে হয়, কারণ এই সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমাদের যে এই যে সামাজিক ব্যবস্থা, সামাজিক আচার অনুষ্ঠান, এগুলি কিন্তু হয়ে থাকে। আর্থিক সক্ষমতার কথা বলছেন, ক্ষমতায়নের কথা বলছেন, একই সাথে যে আধুনিক প্রযুক্তি নির্ভর একটা বাংলাদেশ তৈরি হচ্ছে, সারা পৃথিবীতে যে প্রযুক্তির ছোঁয়া লেগেছে সেখান থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। আপনার কি মনে হয় না যে প্রযুক্তিগত যে ব্যবহার করার জন্য যে সক্ষমতা, সেজন্য আপনাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে? আপনি যে বিষয়টাতে আসছেন, এটি কিন্তু আমি যে কথাগুলি বলছি, আপনি যদি প্রযুক্তির বিষয়টাতে আসেন তাহলে আমি কিন্তু প্রযুক্তিকে রাখবো সবার আগে। এই কারণেই রাখবো যে আজকে যে বিশ্বের যে উন্নয়ন অথবা বিশ্বের যে পরিবর্তন অথবা পৃথিবীতে যদি আপনি সকল কর্মকাণ্ড, আপনার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ, সব কিছু কিন্তু আজকে প্রযুক্তি নির্ভর। সেই আমার যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের যেই জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর একটি বিশাল সংখ্যা কিন্তু আমাদের গ্রাম নির্ভর। সেক্ষেত্রে অনেকেই কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত, তার প্রযুক্তি শিক্ষা নাই।
ঠিক পাশাপাশি ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করছে তারাও কিন্তু প্রযুক্তির মাধ্যমে কিন্তু তাদের যে জ্ঞানের যে বিকাশ এটি যেমন ঘটবে, এবং এটির মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড সভার মাধ্যমে আমরা এমন কিছু কর্মসূচি নিতে পারি যে কর্মসূচির মাধ্যমে আজকের যারা যুব সমাজ অথবা আজকের যারা শিক্ষিত অর্ধশিক্ষিত যারা আছে তাদেরকে প্রযুক্তির মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারি। তাদেরকে কিন্তু আমরা অবশ্যই স্ব জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের জন্য তাদেরকে কিন্তু অবশ্যই প্রশিক্ষিত করতে পারি। সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের কাজ করার সুযোগ রয়েছে। এটি যদি রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করে, আমি যেটি মনে করি যে বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করে আগামী যেই সময়গুলি আছে সেই জায়গায় যদি সকলে মিলে যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডের মাধ্যমে যদি আমরা প্রযুক্তিকে যদি প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিতে পারি, আগামী 5 বছরে বাংলাদেশ হবে একটি গর্বের বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার কথা থেকে মানে আরো একজন সদস্য যুক্ত হচ্ছে সিলেট থেকে এবং অপেক্ষাকৃত তরুণ একজন প্রতিনিধি যুক্ত হচ্ছেন, মিস্টার অজিত দাস। অজিত দাস, আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন? আপনার পুরো পরিচয় দিয়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে বর্তমান বাংলাদেশে আমরা যে প্রযুক্তির ছোঁয়া দেখছি, সেই প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য ইউপি সদস্যদের আসলে কি ধরনের প্রশিক্ষণ প্রয়োজন আছে, সেই বিষয়টি যদি আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং উপস্থিত আছেন আমাদের রাইসোসের মহাসচিব মোয়াজ্জেম হোসেন। আমি ধন্যবাদ ও আন্তরিকতা জানাই, কারণ এখানে বিষয় হচ্ছে আমার নাম হচ্ছে অজিত কুমার দাস। আমি সিলেট সুনামগঞ্জ ছাতক উপজেলা এবং 5 নং চরমল্লা ইউনিয়ন 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি এখানে বলতে যে আপনাকে প্রশ্ন করেছেন সেটা বিষয় হচ্ছে আমরা তো জনগণের জন্যই কাজ করি। আমরা দল বল নির্বিশেষে আমাদের ইউপি সদস্যরা সবসময় মাঠে ঘাটে মানুষের পাশে মানে সবসময় থাকি। কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের ট্রেনিং এর প্রয়োজন কিনা। অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন, ট্রেনিং এর কোনো বিকল্প নাই। কারণ আমাদের ইউপি সদস্যকে অবশ্যই স্মার্ট হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে এবং আমাদেরকে শিক্ষিত এবং মেধা হতে হবে, যাতে আমাদের একটা ক্যাটাগরি থাকা উচিত, যেমন এসএসসি পাস, কিংবা আমাদেরকে দেশের জন্য কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য, এলাকার জন্য কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তো বিশেষ করে আমি বলবো যেখানে ইদানিং যে বিষয়গুলা উঠে আসছে যেখানে ইউপি সদস্যদেরকে নিয়ে, আসলে আমাদের যেভাবে আমরা কাজ করি মাঠ পর্যায়ে, আসলে আমাদের সেভাবে সম্মান কিংবা আমাদের যে সম্মানই যেটা বলা হয় সেটাও আমরা সরকার থেকে সঠিক মতো পাইনি, এবং আমাদের যে মর্যাদা আছে, আমাদের যে মর্যাদা সেটাও আমরা পাইনি। তো আমি বিনীত অনুরোধ করবো আমাদের মহাসচিবের কাছে। অজিত দাস, আমি এখানে আপনাদের সম্মানের বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আপনি একটু পরে যুক্ত হয়েছেন, কিন্তু আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে যারা কাজ করেন তাদের কাছে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক বেশ কিছু পদক্ষেপ রয়েছে। সেখানে এক ধরনের দুর্নীতির প্রসঙ্গ ঘুরে ফিরে উঠে আসে। এটা কেন ঘটে, সেটা রোধ করার কি উপায় আছে কিনা? আপনারা যারা বিশেষ করে তরুণ প্রতিনিধি তারা এটা নিয়ে ভাবেন কিনা? ঠিক আছে, আপনি যে কথা বলছেন যে আপনার ট্রেনিং এর যে বিষয়, আমাদের ট্রেনিং এ বললে আমি বলেছি সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচিগুলো আছে, যেমন বিভিন্ন ধরনের ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, কাবিটা, এই যে এখানে দুর্নীতির প্রসঙ্গ ঘুরে ফিরে কিন্তু সবসময় আসে, সেখানে এসব জবাবদিহিতামূলক স্থানীয় সরকার কিভাবে তৈরি করা যায়? আসলে ইউপি সদস্যদের কোনো দুর্নীতির সুযোগ নেই, কারণ এখানে কাজ করতে হলে আপনারা জানেন ডিজিটালাইজড মানে এভাবে আমাদের কাজ করতে হয়। কারণ প্রথমে পিআই আমাদের মাধ্যমে আমাদের যে কাজ করা হয় সেগুলো আগে দেখানো হয় এবং পরে কাজ করার পরে সেটা ছবি তুলে দেওয়া হয়। মানে এখানে দুর্নীতির কোনো ইয়ে নাই, আসলে এটা আমাদের উপরে দেওয়া হয়। কারণ আমরা মাঠে ঘাটে মানুষের গুড়া একবারে দুয়ারে আমরা পৌঁছে থাকি, আমরা কাজ করি মফস্বল এলাকায়। আসলে এখানে আমাদের যেভাবে বলা হয় এটা আসলে আমাদের এখানে দুর্নীতির কোনো লেস খুঁজে পারবেন না, আপনি দেখবেন। আমরা কাজ একবারে ফেয়ার ভাবে কাজ করে থাকি। জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন। আমরা ফোনে যিনি আছেন তার পরিচয়টি বলুন এবং আপনার কথাটি শুনতে চাই। জি দর্শক, আপনি ফোনে যুক্ত হয়েছেন, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার কথাটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বগুড়া সাদালপুর থেকে বলছিলাম।
আমার নাম মুক্তার আলী। জি বলুন, আপনি কি বলতে চান? সাধারণপুর থেকে বলছিলাম, মোহাম্মদ মুক্তার আলী আর কি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি প্রথমেতে আপনার এই যে এই আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, এবং এই অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটা সব চ্যানেল করে না, সব টিভি চ্যানেল করে না। আমার প্রশ্নটা হলো, উনি যে আপনার স্টুডিওতে যিনি আছে, উনি খুব ভালো ভালো কথা বলতেছে। আমি এর সাথে যোগ করতে চাই। আমি যত গ্রামে থাকি, আমি একদম গ্রামে থাকি। আমি মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার এদের সম্পর্কে আমি জানি আর কি। আমি আপনার মাধ্যমে একটি আবেদন থাকলো আমার, সেটা হচ্ছে কি, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানরা শুধু মনে করেন যে জেলা পরিষদের যে মিটিং, মাসিক মিটিং হয়, মিটিংয়ে শুধু চেয়ারম্যানরাই থাকে, কিন্তু ওই মেম্বাররা থাকে না। কিন্তু ওখানে যে মেম্বার চেয়ারম্যান মিটিং করে, মাসিক মিটিং করে, ওই মিটিংটা কিন্তু সব চেয়ারম্যান কিন্তু মেম্বারদের সাথে শেয়ার করে না। তাদের যে ওই যে 39টা যে কাজ, কি কাজ, এই কাজটা শেয়ার করে না। যদি এই কাজটা তাদের সাথে শেয়ার করতো, মানে চেয়ারম্যানরা মেম্বারদেরকে সবসময় কিন্তু একটু খাটো রাখতে চায়। আমি দেখছি লক্ষ্য করে আর কি, চালাক করতে চায় না আর কি। মানে এখানেও এক ধরনের সমন্বয় দরকার বলে মনে করেন আপনি? মনে করেন যে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি কাজ করতে হয়, তাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে জানাতে হবে। তারা একটা অন্ধকার জায়গা থেকে আসে, সে কিন্তু জানে না। জি ধন্যবাদ। আরো একটা প্রশ্ন আছে আমার। জি বলুন। আরেকটা প্রশ্ন আছে, যারা মহিলা মেম্বার আছে, যারা সংরক্ষিত, যারা এনারা প্রতি ভাতার বেলায় যায়, দেখেন এনার ভোট সংখ্যা হচ্ছে যা 10,000, একটা ইন্ডিয়া ওয়ার্ডে ভোট 10,000, আর একটা ইউপি মেম্বারের ভোট হচ্ছে ধরেন হলো 2,000, কিন্তু ভাতা কিন্তু সমান ভাতা হচ্ছে। আর তার চাহিদা কিন্তু মহিলা মেম্বারের চাহিদাটা বেশি, তার শোভা। জি আমরা আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নেক্সাস টেলিভিশন চেষ্টা করবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন আরো রাখতে। আমরা আরেকটা বিরতি নিয়ে এসে কথা বলি। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। সাইফুল মুয়াজ্জেম যে কথাটা দর্শক বলছিল, সেটাকে ধরেই যদি বলি যে বেশ কিছু সংস্কারের প্রয়োজনীয়তা আমরা শুরু করেছিলাম এখান থেকে, সেই সংস্কারে আসলে আপনারা কি চান? আর এখন যে কথা উঠছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কেন অপসারণ করা হচ্ছে না, এই যদি অপসারণ করা হয় এবং যারা কাজ করছে না, দপ্তরে আসছে না, তারা যদি না আসে, তাহলে আসলে স্থানীয় পর্যায়ে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটি জানিয়ে শেষ করতে চাই। জি, সংস্কারের কথা যেটি বলেছেন সেটি শুধু ইউপি সদস্যের ডিমান্ড নয়, সেটি জাতির ডিমান্ড। আর আমরা বাইসোসের পক্ষ থেকেও দীর্ঘ গবেষণা সূত্র ধরে ইতিমধ্যে উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আমরা সেই প্রস্তাবনা জমা দিয়েছি। আরেকটি বিষয় যেটি বললেন যে শুধু কিন্তু চেয়ারম্যান অপসারণ না, কথাগুলো আসছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইউনিয়ন পরিষদ বাতিল। এখন বিষয়টা হলো যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত, প্রথমেই বলেছি যে এখানে যারা ইউপি সদস্য নির্বাচিত, তারা কিন্তু অর্ধেকের মতো, মানে এটিকে 50-50 করতে পারেন। আপনি যদি আওয়ামী লীগ বিএনপি নিতে চান, তাহলে ব্যক্তিগত পরিচয় কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। দ্বিতীয় বিষয় হলো যে যদি এটিকে কোনো রকমে বিলুপ্ত করা হয় অথবা বাতিল করা হয়, আপনি দেখুন যে ইউনিয়ন পরিষদে প্রতিদিন আপনি যদি কম সংখ্যায় ধরেন তাহলে 200 সেবা প্রত্যাশী আসে। তার মানে প্রতিদিন 9 লক্ষ সেবা প্রত্যাশী কিন্তু সেবা নিচ্ছে একেবারে ওয়ান স্টপ, তাৎক্ষণিক। পাশাপাশি 55,000 ইউপি সদস্য, 50,000 মিনিমাম এই যে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করছে। আজকে এখানে যদি চেয়ারম্যান অপসারিত হয়, তার কোনো কর্মের কারণে, তার কোনো ত্রুটির কারণে, অথবা তার কোনো আচরণবিধি অথবা তার ইউনিয়ন পরিষদ পরিচালনার যদি কোনো রকমের অপরাধ করে থাকে, সেই জায়গায় আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। কোনো ইউপি সদস্য যদি একই অপরাধে যদি অপরাধী হয়, তাহলে কিন্তু আইনে বলা আছে অপর একজন ইউপি সদস্য এখানে দায়িত্ব পালন করবেন। এই বিষয়গুলির ব্যবস্থা থাকা সত্ত্বে এখানে যদি কোনো কর্মকর্তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে একজন কর্মকর্তার পক্ষে অন্তত এই যে সকাল থেকে নিশিরাত পর্যন্ত এবং ঘাম জড়ানো যেই কাজের আপনি বলছেন যে সার্বিকভাবে জনগণের যে চাহিদা সেই মোতাবেক আসলে সেবা প্রাপ্তি করবে না, সেই মোতাবেক না। সেটি যদি করা হয় তাহলে সেই সেবা হবে শূন্যের কোঠায় এবং গ্রামে বাড়বে অস্থিরতা, ধ্বংস হবে সমাজ ব্যবস্থা এবং এটির একটি বড় রকমের প্রভাব জাতীয়ভাবে আমাদের দেশের উপর পড়বে। বাইসোসের চাওয়া কি আসলে? বাইসোসের চাওয়া হলো যারা এখানে অপরাধী তাদের জন্য আইন এবং বিধি বলে এখানে কারা আসবে সেইগুলি ইউনিয়ন পরিষদের মধ্যেই কিন্তু এই ইউনিয়ন পরিষদের আইনটা আজকে নয়, বাংলাদেশের বয়স 53 বছর, ইউনিয়ন পরিষদের বয়স হয়েছে 150 বছর। অতএব এই 150 বছরের গবেষণা, এটার কিন্তু অল্টারনেটিভ, এটার কিন্তু বিকল্প ব্যবস্থা আইন বিধিতে বলা আছে। সেইভাবে আগালে সার্বিক কার্যক্রম স্বাভাবিক
স্বাভাবিক থাকবে এবং সরকার সংস্কারের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে গতিশীল করবে। আমরা আরও বেশি জবাবদিহিতার আওতায় এসে আরও বেশি কল্যাণকর কাজে নিজেকে নিবেদিত করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আগামী ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করবে তাদের মাধ্যমে আগামী প্রজন্ম আরও বেশি নিরাপদ থাকবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের আমরা সকলেই বাস করব, সেই প্রত্যাশায় কেন্দ্রীয় সরকারের একমাত্র শক্তিশালী এবং একমাত্র সবচেয়ে বেশি যেটি প্রয়োজনীয় অর্গান সেটি হলো আমাদের যেরকম ডান হাত ইউনিয়ন পরিষদ একটি ডান হাতের মতো প্রতিষ্ঠান, সেটিকে ধন্যবাদ। শক্তিশালী করতে হবে। বাংলাদেশের মানুষও চাই যে স্থানীয় সরকার শক্তিশালী হোক এবং জনগণের জবাবদিহিতার আওতায় আসুক দেশের সরকার, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং প্রিয় দর্শক যারা এতক্ষণ দেখছিলেন এবং যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেছেন তাদেরকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।